জানাচ্ছেন। আমরা আজকে আমার টপিক্সটা যখন আমরা অনেক বড় বড় বিজনেস করবো সেক্ষেত্রে বেশি প্রযোজ্য। আপনারা যখন ছোটো ছোটো করবেন সেগুলোর জন্য প্রযোজ্য, কিন্তু সেখানে আমরা দেখা যাচ্ছে আন্দাজে কাজ করি। কিন্তু বাট আমি যখন একটা বড় আপনার উদ্যোক্তা হবেন, আপনার একটা বিশাল ফার্ম থাকবে, আপনার আন্ডারে যখন অনেকগুলো কর্মী কাজ করবে, আপনি তখন অনেক বেশি প্রোডাকশন করবেন, আপনার অনেকগুলো মার্কেটে আপনার প্রোডাকশন সাপ্লাই হবে, আপনার প্রোডাক্ট আবার বিদেশেও সাপ্লাই হবে। তখন কিন্তু আপনাকে এইগুলো পরিকল্পনা করা, মানে হুইমসিক্যালি কোনো কাজ, আন্দাজে কিছু কাজ করা যায় না, পরিকল্পনা করে করতে হবে, পরিকল্পনা করে আগাতে হবে। আপনি যদি কোনো মূলধন সংগ্রহ করেন সেটারও একটা পরিকল্পনা আছে, যে মূলধনগুলো কোথা থেকে পাবো, কীভাবে পেতে পারি, মূলধন কীভাবে কাজে লাগবে, এগুলো সব কিছুরই পরিকল্পনা আছে। এখন আমার এই যে বাজারের বর্ধিত চাহিদা, প্রতিযোগিতা, সর্বোচ্চ এবং উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে পরিকল্পনা করলে অপচয় কমে। বাজারের চাহিদা মানে কি? বাজারটাকে আমাকে বিশ্লেষণ করা লাগে। আমরা কিন্তু এগুলো আগাম কথা বলছি। আগাম মানে আমি একটা বড় উদ্যোক্তা হব, আমি একটা বড় ইন্ডাস্ট্রি দেবো, আরএফএল কোম্পানি দেবো, অথবা আমি বেস্ট বাইয়ের মতো হব, কিংবা আমি প্রাণ কোম্পানির মতো আমি একটা কোম্পানি দেবো। সেক্ষেত্রে আমার অনেকগুলো পরিকল্পনা থাকতে হবে। তার পরিকল্পনা একটা অংশ হচ্ছে বাজারের আয়তন নির্ধারণ। তার আগে তাহলে কী করতে হবে? বাজারের চাহিদা দেখতে হবে। এরপর প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলতে কি বোঝায়? আমার জিনিসটা আরেকজনের থেকে কতটুকু ভালো চলবে, ভেরি গুড, কতটুকু ভালো, কিংবা আমার চেয়ে কি ও বেশি মানে মার্কেট প্লেস করে নিতে পারবে, মার্কেটে কারা কারা আছে তাদের সাথে বলেন ব্র্যান্ডিং এ কি আমার চেয়ে বেশি করতে পারবে। আমি কাঁচামাল সংগ্রহের ব্যবস্থাপনা চাই, তো ওর কাঁচামাল সংগ্রহের ব্যবস্থাপনা কি বেশি ভালো? তাহলে এগুলো বিবেচনা করতে হবে, নাহলে তো আপনি ওই বাজারে টিকতে পারবেন। অবশ্যই আপনাকে তার আগে দেখতে হবে যে আমার কম্পিটিটর, আমি একটা এখানে প্রসেসিংয়ের বিজনেস করতেছি, আমি একটা ফাস্টফুডের দোকান দিয়েছি, আর পাশের দোকান থেকে আরও ভালো, আরও ব্র্যান্ডিংয়ে ভালো, ওনারা কি আরও ভালো প্রোডাক্ট দেয়, ভালো উৎপাদন মানে মানুষের সামনে উপস্থাপন করে, তাহলে এগুলো আমাকে দেখতে হবে। সরবরাহ চেইন। সরবরাহ চেইন মানে কি? আপনাদের এতদিন মানে সরবরাহ চেইনটা জানার কথা। সরবরাহ চেইন ট্রেডিশনাল একটা মানে অনলাইন বেস একটা আছে। ট্রেডিশনাল গুলো ডিলারের মাধ্যমে সরবরাহ করে, আর অনলাইন বেস গুলো আমরা ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করি, পরবর্তীতে ডেলিভারি ম্যানের মাধ্যমে। অনলাইন অফলাইন এতে এই সরবরাহ চেইনের ক্ষেত্রে আমি কতটুকু সাকসেসফুল হতে পারবো, আমার লিঙ্ক কতটুকু, আমার সবার সাথে কমিউনিকেশন কতটুকু, এই সরবরাহ চেইনটা আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে উৎপাদন ক্ষমতা। উৎপাদন ক্ষমতা কি বোঝাচ্ছে? মার্কেটে যে পরিমাণে চাহিদা আছে ওই পরিমাণে আমি উৎপাদন করতে পারতেছি কিনা। উৎপাদন করতে পারবো। আপনারা ঠিকই বলছেন যে আমার দেখা যাচ্ছে আমার পাশের একজন আছে, আমার যেটা বেশি উৎপাদন করতেছে, ওর ওখানে অনেক কাস্টমার যাচ্ছে, অনেক বিজনেসে করতে পারতেছে, কিন্তু আমি করতে পারতেছি না। আমার উৎপাদন ক্ষমতা নেই, আমার সেই সাপোর্ট নেই, আমার যন্ত্রপাতি নেই, আমার কাঁচামাল রাখার জায়গা নেই, আমার ইনভেস্টমেন্ট নেই, তাহলে আমার উৎপাদন হবে না। তাহলে আমার উৎপাদন ক্ষমতাটাও বিবেচনা করতে হবে যে আমার কতটুকু উৎপাদন হতে পারে। এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে পরিকল্পনা যদি করি এইভাবে, তাহলে আমাদের অপচয় কম হবে, আমাদের ব্যয় হবে কম এবং আমাদের লাভ বেশি, আয় বেশি হবে, মুনাফা বেশি হবে। আপনারা তো মানে উদ্যোক্তা ব্যবসায়ী পার্থক্য জেনে গিয়েছেন। কে ক্লাস নিয়েছে এটা? প্রথম দিন মনে হয় ক্লাস নিয়েছে। প্রথম দিন আমাদের স্টক বিষয়ে ভালো আলোচনা। বলেন তো একটু আমি রিভিউ করি। উদ্যোক্তা কাকে বলে? উদ্যোক্তা যে নতুন কিছু সৃষ্টি করে, মানে কিছু আছে সেটার সাথে কিছু ভ্যালু অ্যাড করে। আর ব্যবসা? ব্যবসা যেটা করা হবে একটা প্রোডাক্ট কিনে আপনারা যারা উদ্যোক্তা তারা কি মুনাফা অর্জনের জন্য করেন না? অবশ্যই, কিন্তু এর সাথে কিছু ইনোভেশন থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। ব্যবসা শুধু ওরা লাভ আর লস দেখবে, আর কিছু দেখবে না। আপনি লাভ লস দেখবেন, আপনার সোশ্যাল স্ট্যাটাস দেখবেন, আপনি সামাজিকভাবে মানুষের কতটুকু উপকার করতে পারতেছেন, আপনার মেধা, আপনার সৃজনশীলতা, আপনার আইডিয়া, ইনোভেশন সবটি কাজে লাগে। এই হচ্ছে উদ্যোক্তা আর ব্যবসার মধ্যে পার্থক্য। ব্যবসায় শুধু লাভ আর লস দেখবে, দোকান থেকে কিনে আনবে বিক্রি করবে, ও আর দুনিয়ার কোনো কিছু দেখবে, কিন্তু আপনি সবই দেখবেন।
আপনার নিজের মেধা ওখানে খাটাবেন, নিজের পরিশ্রম ওখানে দেবেন, নিজের আইডিয়া ওখানে দেবেন, নিজের ভালো লাগা কাজ করবেন। ভালো লাগা না কাজ করলে কি মানুষ কাজ করতে পারে? জি না। অবশ্যই কাজটাকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। তো এই ভালো লাগা ভালোবাসা তখনই হবে যখন আপনি এই কাজটা আপনার ভিতরে স্যাটিসফ্যাকশন আসবে এবং মানুষের জন্য কাজ করবে। আমরা সবসময় বলি যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। আপনার দাদার নাম মনে হচ্ছে আপনাদের? জি দাদার বাবার নাম মনে হচ্ছে? না। তার বাবার নাম মনে হচ্ছে? জি না। তাহলে আমরা 3 পুরুষ পর্যন্ত সর্বোচ্চ মনে রাখতে পারি, 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ মনে রাখতে পারি জি না। কিন্তু তারপরও কেউ কেউ মনে রাখে তার কাজের মাধ্যমে। সে যদি ভালো কাজ করে তা আপনার পরিবারে কেউ না কেউ বলবে যে আমার দাদা দাদা তার দাদা ছিল খুব ভালো লোক, অমুক নাম ছিল। কিন্তু এখন আমরা আসলে এত ভালো কাজও করি না, এই জন্য আমাদের কথা কেউ মনে করে না। তো আমাদেরকে ভালো কাজ করতে হবে, অন্যের জন্য কাজ করতে হবে। এখানে উদ্যোক্তা মানে আপনার অন্যের স্যাটিসফ্যাকশনটাও দেখতে হবে। অন্যের জন্য মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের ভালো লাগা কাজ করে। মানুষের যখন সব চাহিদা মিটে যায়, টাকা অর্থ, তখন মানুষের কি প্রয়োজন? মানুষের যখন টাকার অভাব পূরণ হয়ে যায়, খাওয়ার অভাব পূরণ হয়ে যায়, কাপড়ের চিকিৎসার সব অভাব পূরণ হয়ে যায়, তখন মানুষের কি নিড দরকার? সম্মান। সম্মান দরকার হয়, সামাজিক মর্যাদা। খুবই ভালো বলেছেন আপনার, সামাজিক মর্যাদা দরকার। আপনার এই যে উদ্যোক্তা যদি আপনি হতে চান, আপনি হন, তাহলে আপনি এই সামাজিক মর্যাদা পাবেন, আপনি সুনাম পাবেন, সম্মান পাবেন, সামাজিক মর্যাদা একজন ব্যবসায়ী হিসেবে পাবেন। ব্যবসায়ী শুধু লাভ করতে দুনিয়ার আর কোনো কিছু দিতে পারবে না। তাহলে আমাদের মানুষের জন্য কাজ, যখন আমাদের বেসিক নিডগুলো পূরণ হয়ে যায়, তখন আমরা চাই সম্মান, আত্মসম্মান চাই, আমরা সামাজিক মর্যাদা চাই, সমাজের জন্য কাজ করতে চাই। অনেক দেখবেন যে অনেকে করোনার সময় দেখছেন না কতজনের সঙ্গে আগায় আসছে, খাবার নিয়ে গিয়ে এসেছে, কাপড় চোপড় নিয়ে গিয়ে এসছে, আপড় নিয়ে গিয়ে এসছে, গ্লোভস নিয়ে গিয়ে এসছে, কতজন কত কিছু যার যার স্থান থেকে সহযোগিতা করেছে। এটা কেন করেছে? সামাজিক দায়বদ্ধতা ছিল। তারা চায় যে আমি সম্মানিত হই, আমার কিছু আছে, আমি মানুষের জন্য ভালো কিছু করি, এবং ভালো কিছু, এই ভালো কিছু করলে ভালো লাগে, ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করে, সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মবিশ্বাস, মানসিক শান্তি। হ্যাঁ দেন, ভালো লাগে। বাজারকে চাহিদার বিশ্লেষণ করা লাগবে। পণ্যটি বাজারে কতখানি চাহিদা রয়েছে তা নির্ণয় করতে হবে। টার্গেট কাস্টমার কেমন সেটা আমার দেখতে হবে। আমার কাস্টমার কেমন, আমি কি এর আগে বলেছি কিনা? আমি তো ওই ব্যাচে বলেছিলাম যে আপনি এমন এক জায়গায় বিউটি পার্লার দিলেন যেখানে দোষ দিয়ে রাখে, তাহলে কি আপনার বিজনেস ভালো মতো চলবে? তাহলে আপনার কাস্টমার দেখা লাগবে। আপনি যে স্বপ্ন বড় বড় যে ইয়েগুলো আছে, আপনি বস্তি এলাকায় স্বপ্ন দিলেন, কেউ কি কিনবে? তাহলে আপনার অভিজাত এলাকায় দেওয়া লাগবে। যে সোনাডাঙ্গার মতো, আপনি আমাদের খুলনায় আমরা বলি সোনাডাঙ্গায় বেশিরভাগই হচ্ছে আপনার স্বপ্ন, কারণ সোনাডাঙ্গায় সব অভিজাত লোকজন থাকে। সোনাডাঙ্গার লোকজন এসে ওই যে যারা আবাসিকে থাকে তারা এসে এসে ওখান থেকে কিনবে। এই জন্যই কিন্তু বড় বড় শোরুমগুলো কিন্তু ওখানে হয়েছে। তো আমার অবশ্যই কাস্টমারটা টার্গেট করতে হবে। এরপর প্রতিযোগী বিশ্লেষণ। প্রতিযোগী বিশ্লেষণ মানে আমাকে কম্পিটিটর দেখতে হবে, যে আমি যে মার্কেটে বিজনেস করবো সেখানে কি আমার থেকে বড় কম্পিটিটর আছে কি, এবং তারা কীভাবে কাঁচামালগুলো রাখতেছে, তারা কীভাবে ব্যবস্থাপনা করতেছে, আমার চাইতে সে যদি এগিয়ে যায় তাহলে তাদের মানে বিজনেস ফেল। মানে আমাদের সর্বোপরি আপনি যাই বলেন, সর্বোপরি তো আপনার বাজেট, টাকাটা তো বিষয়, প্রফিটটা তো বিষয়। আপনার প্রফিট যদি না হয়, আপনি যত বড় উদ্যোক্তা লস করে কি বিজনেস করবেন? অবশ্যই লস করবে। এত একবার লস করলেন, দ্বিতীয়বার লস করলেন, তৃতীয়বার লস করলেন, এরপরে কি হবে? হয় আপনার অন্য বিজনেস করা লাগবে, আর নাহলে স্টপ করা যাবে। ঠিক না? তাহলে আমার প্রতিযোগিতা অবশ্যই বিশ্লেষণ করা লাগবে। এবার মার্কেটের আয়তন বিশ্লেষণ। আয়তন বিশ্লেষণের ক্ষেত্রে এখানে মার্কেটের আকারের হিসাব,
আকার হিসেবে এখানে আমি বলি যে আপনি ধরেন বড় একটা বিজনেস করলেন, আপনি কতগুলো মার্কেটের প্রোডাক্টটা দেবেন? আপনাদের কার কি ইচ্ছা আছে, কি নিয়ে কাজ করবেন? ধরেন আপনি ফাস্টফুড নিয়ে কাজ করছেন, এই যে টেস্টিটির একটা দোকান আছে না? জি ম্যাম। হ্যাঁ, এদের অনেকগুলো দোকান না? আপনার টার্গেট থাকবে যে আপনার গোটা বাংলাদেশে আমার ধরেন 500টা দোকান থাকবে। আপনি ধরেন টেস্টিটির মতো একটা দোকান খুললেন, বিজনেস করলেন। আপনার টার্গেট হচ্ছে আপনার গোটা বাংলাদেশে 500টা দোকান থাকবে, মানে 500টা দোকান থাকা উচিত। কিন্তু সব বিচার বিশ্লেষণ করে দেখলেন যে না, আপনার সম্ভাব্য হয়তো 100টা দোকান থাকে। ফাইনালি কিন্তু 100টা দোকান বাদ দিয়ে আপনার 50টা দোকান থাকে। এটাই হচ্ছে এই যে দেখুন লাস্ট বলছি যে বাজার অংশ আপনি বাস্তবে অর্জন করতে পারেন, সেটা একটা। আপনি ধারণা করতেছেন, এটা একটা। আর আপনার থাকা উচিত এত। আমার হচ্ছে এইভাবে মার্কেটের হিসাব করতে হবে যে আমার কতগুলো থাকা উচিত, আমার 500টা দোকান থাকা উচিত। পরে আপনি চিন্তা করে দেখলেন যে না, আমার 500 দরকার নেই, আমার 100টা হলেই হবে। কিন্তু যখন আপনি বাস্তবে করতে গেলেন তখন আপনি হয়তো 50টা সাকসেসফুলি করতে পারছেন। তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমার কতগুলো মার্কেটে আমার মানে কতগুলো আমি এটা বিস্তার ঘটাতে পারবো। এটা আগাম পরিকল্পনা বলা হয়। চাহিদার পূরণ হবে। আপনি চাহিদাটা যে মানে কাস্টমারের চাহিদাটা যে দেখবেন, কিভাবে দেখবেন? মানে এটার চাহিদা আছে কিনা সেটা কিভাবে দেখবেন? আমরা এগুলো কিন্তু অনেক বড় আকারে চিন্তা করে বলতেছি, ছোটখাটো বিজনেসের জন্য না, একটু বড় বিজনেসের জন্য। চাহিদা দেখতে হলে মানে আমাকে ডেটা নিতে হবে যে আমার এই বিজনেসটা আগে কিভাবে চলছে, মানে কিভাবে লাভ হয়েছে, পূর্ববর্তী ডাটা আমার দেখা লাগবে। কম্পিটিটর যারা আছে তাদের হ্যাঁ। বিশ্লেষণ করলে বের হয়ে তাদের যাবে। বিশ্লেষণ করলে ভেরি গুড। প্রশ্ন উত্তর সবাই যায় না, কম্পিটিটরের বিশ্লেষণ করলে হয়ে গেল। এরপর আমরা দেখবো হচ্ছে কাঁচামাল সংগ্রহ ব্যবস্থাপনা। আমরা কাঁচামাল কিভাবে সরবরাহ করতাম? আপনারা কি কাঁচামাল লোকালি সংগ্রহ করতে পারেন না? চেষ্টা করি আমরা সবার আগে চেষ্টা করবো আমি লোকালি সংগ্রহ করি। আমি যদি লোকালি সংগ্রহ করি তাহলে কি আমার ব্যয় বাড়বে না কমবে? কমবে। কিন্তু আমি যদি বাহির থেকে আনি আমার তো ব্যয় কমবে না বাড়বে? বাড়বে। তাহলে আমার লোকালি যেগুলো সেগুলো তো আমি লোকালি সংগ্রহ করবো। আর যেগুলো আমার লোকালি সংগ্রহ করা সম্ভব না সেগুলো আমি বাইরে থেকে করবো। প্রয়োজনে আমি দেশের বাইরে থেকেও আমি আনবো। সাপ্লায়ার নির্বাচন, যেমনি একজন বলছিলেন সাপ্লায়ার, সরবরাহকারী। আপনি যে কাঁচামালগুলো নেবেন তাহলে আপনার সাপ্লায়ার লাগবে না? ধরো আপনি টমেটো নিয়ে কাজ করবেন, তাহলে টমেটো কি আপনি নিজে উৎপাদন করবেন? না। আপনাকে তো কেউ না কেউ টমেটো দেবে, তাহলে তাকে নির্বাচন করা লাগবে। এবং সেক্ষেত্রে আপনার তাকে নির্ভরযোগ্য কিনা, তার বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে কিনা। দেখা যাচ্ছে যে আপনি তার সাথে চুক্তি করলেন কিন্তু কিছুদিন দেওয়ার পর সে হারাই গেল, তাকে আপনাকে এভাবে নির্ধারণ করতে হবে। মাল্টিপল ভেন্ডর অপশন রাখা। ভেন্ডর মানে বুঝছেন? ওই সাপ্লায়ার সার্টিফিকেট থাকে যাদের। ভেন্ডর লাইসেন্স জানেন না, যেমন জমি দলিল করেন তো অনেকের কাছে স্ট্যাম্প পাওয়া যায় না, জি। তারা ভেন্ডর, মানে তারা কিনে আবার বিক্রি করে। তাদের ওই লাইসেন্সটা আছে যে উনি স্ট্যাম্প বিক্রি করার ক্ষমতা রাখবে। তাহলে আমার ওই যে ভেন্ডর লাইসেন্স এগুলো আমার দেখতে হবে যে মাল্টিপল ভেন্ডর অপশন রাখতে আছে। আমি এর কাছে পারলাম না, আমি আরেকজনের কাছে নিব। অনেকগুলো সরবরাহকারী রাখা, আমি সোজা কথা যে এর যদি কোনোভাবে কলাপস হয়ে যায় তাহলে আমি আরেকজনের কাছে নিব। তারপর জাস্ট ইন টাইম স্ট্র্যাটেজি, মানে আমি অনেক সময় আমরা অনেক লম্বা চুক্তি করি, কিন্তু চুক্তি করতে গিয়ে সে যদি বিদেশে চলে যায় কিংবা টাকা নিয়ে চলে যায় তাহলে তো আপনি লসে পড়ে যাবেন। তাহলে যখন আপনার প্রয়োজন হবে তখনই জাস্ট ইন টাইম স্টোরেজ। এই যে অপ্রয়োজনীয় স্টোরেজ, আবার যদি আপনি আগাম কিনে রাখেন তাহলে আপনার স্টোরেজ আপনি ধরেন ভাড়া নেবেন, গুদাম ভাড়া নেবেন, তার একটা টাকা দিতে হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের গ্রামের এলাকায় দেখেন না যে ইট আগাম ইটে ইয়ে দেয়, টাকা দিয়ে দেয়, তারপরে ইটকে আনে সাথে সাথে না। আস্তে 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 নিয়ে আসে, কিন্তু যখন প্রয়োজন হয় তখন নিয়ে আসে। তাতে লাভ কি হয়? তাকে এনে আবার ইটটা রেখে দিতে হয় না, ইটটা নষ্ট হয় না। তারপর হচ্ছে আপনার ধরেন আগে দাম কম ছিল, ওই দামে কিনেছে, দামও ঠিক থাকে, পরে ধরেন দাম বেড়ে গেছে,
সে 5,000 টাকায় 5,000 টাকা হাজারে কিনেছে, সে 10 মাস পরে ওই ইটের দাম 10,000 হয়ে গেছে, সে তো ওই 5,000 টাকায় দেবে, তাই না? হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমার বিভিন্ন জাস্ট ইন টাইম স্ট্র্যাটেজিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লজিস্টিক যে সাপোর্ট, ফিফো লিফো জানেন? জানি বলেন তো কি? FIFO হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট আর লাস্ট লিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট হ্যাঁ আর লাস্ট ইন লাস্ট ইন ফার্স্ট ফার্স্ট লিফো আউট। এনারা অনেকে বোঝেন নাই, যারা বলতে পারছেন না। এটা হচ্ছে আপনি গুদাম ঘরে যখন কাঁচামাল রাখবেন, ফার্স্ট ইন মানে প্রথমে ঢুকাবেন, ফার্স্ট ফার্স্ট আউট, প্রথমে বের করবেন, প্রথমে যেটা আসতেছে ওটা প্রথমে First. ঢুকাবেন, প্রথমে বের করবেন, লাস্টে ঢুকো আর লাস্ট ইন লাস্ট লিখো, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ঢুকাবেন কিন্তু প্রথমে। কিছু কিছু আপনি আছেন যে ধরেন আপনার পচনশীল, একই স্টোরেজের মধ্যে কিছু পচনশীল রাখেন, কিছু পচনশীল রাখেন। তো পচনশীল যেগুলো সেগুলো আপনাকে আগে বের করতে হবে, আপনি পরে ঢুকালেও তো আপনাকে আগে বের করতে হবে। আবার কিছু কিছু আছে যে দেখা যায় দীর্ঘদিন 1 বছর ধরে আপনার কোনো সমস্যা নেই, তাহলে ওগুলো কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে ওই সেই প্রথমে ঢোকাইছেন, আবার প্রথমে বের করলেন সিয়ারিং, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু পেরিশেবল মানে কিছু পচনশীল আছে যেগুলোকে আমাকে পরে ঢোকাতে হয়, কিন্তু আমাকে আগে বের করতে হয়, মানে গুদামে এগুলো সংরক্ষণ এভাবে করতে হবে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মানে আপনাকে যেন মালামালগুলো সহজে দিতে পারে সেই নেটওয়ার্ক থাকে। সেক্ষেত্রে আপনার পরিবহন, গাড়ি, এক কথায় আপনার যখন দরকার তখনই, এবং সেটা যেন পচনশীল না হয়। আপনি ঢাকায় একটা জিনিস আম পাঠালেন, আপনার একদিনে আম গেলে ভালো, কিংবা 2 দিনে গেলে ভালো, কিন্তু সে যদি 5 দিন ধরে যায় তাহলে সে আম ভালো থাকবে? জি না। আমার পচনশীলের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আমার মানে খুবই কষ্টটাও দেখতে হবে, আমার খরচটা কেমন, বাজেটটাও দেখতে হবে। তাহলে আমার খরচটা আগে দেখতে হবে, তারপরে বড় অর্ডারের ক্ষেত্রে ডিসকাউন্ট চুক্তি করতে হবে। আপনি অনেকগুলো কিনলেন, বলে না যে গেট, বলে না Buy one, get one. বাই ওয়ান না, বাই ফুল গেট ওয়ান, গেট ওয়ান তো নাকি? অনেক সবাই ভালো থাকে বাই ওয়ান গেট ওয়ান, হ্যাঁ। না একটা কিনবেন একটা পাবেন, আবার 2টা কিনবেন একটা পাবেন, 3টা কিনবেন একটা পাবেন, কিংবা 2টো পাবেন। হ্যাঁ, স্বপ্নতে আছে। তার মানে আপনি যখন অনেকগুলো কিনেন, আপনি যদি 1 কেজি আলু আলাদাভাবে কিনেন, তখন আপনার কত হয়? 40 টাকা দাম নেবে, কথার কথা। কিন্তু আপনি পাইকারি বাজারে গিয়ে 5 কেজি নিচে কিন্তু কিনতে পারবেন, এবং সেখানে আপনি 20 টাকা কেজি পাবেন। আপনি যখন অনেকগুলো কিনবেন তখন আপনি দাম কম পাবেন। তো আপনার এরকম একটা কৌশল থাকবে, আপনি যখন করবেন, বাস্তবায়ন করবেন, আপনার কাজ করবেন, কোনো প্রোডাকশন করবেন, তখন আপনি কাঁচামাল অনেকগুলো একসাথে কিনতে পারেন, এবং সেই কৌশলটা রাখতে হবে। বড় অর্ডারের ক্ষেত্রে ডিসকাউন্ট চুক্তিও করতে হবে আপনার সাথে। এরপর হচ্ছে আপনার বিকল্প সরবরাহ ব্যবস্থা, যেটা আমরা বললাম যে বিকল্প সরবরাহ ব্যবস্থা রাখতে হবে। মানে আপনি একজনের কাছে চুক্তি করলেন, তার কাছ থেকে জিনিসপত্র নেবেন, কিন্তু সে ভাগায় গেল, কিংবা সে মৃত্যুবরণ করলো, তাহলে আপনার বিকল্প ব্যবস্থা রাখতে হবে। তারপর দীর্ঘমেয়াদী চুক্তি। দীর্ঘমেয়াদী চুক্তি কেন করতে হয় বলেন তো? দামের ওঠানামা দামের ওঠানামা। ওই যে বললাম যে আমরা ইট কিনি অনেক সময় 5,000 টাকা কিনলে 5,000 টাকা কিনলাম, কিন্তু 5 মাস পরে আমি ওই 5,000 টাকার দামেই কিনলাম, কারণ তার সাথে আমার চুক্তি আছে যে তোমাকে 5,000 টাকা দামে দেবো। দাম বাড়লেও আমি কিন্তু বেশি দাম দেবো না। আমি যদি দীর্ঘমেয়াদী চুক্তিটা করি তাহলে সে আমাকে তো বেশি দাম ক্লেম করতে পারবে না। কিন্তু আমি 1 মাস চুক্তি করে পরের মাসে বলবো যেটা দাম বাড়ছে, এখন তুমি আমার সাথে নতুন করে চুক্তি করো। তারপরে আমার সতর্ক থাকতে হবে যে আমি কার সাথে চুক্তি করবো, এর সাথে আমি চুক্তি করবো, 2 দিন পর সে প্রবলেম করতে পারে, কিংবা সে মারা যেতে পারে, সেগুলো আমাকে বিবেচনা করা লাগবে। এটা আমরা অলরেডি বলেছি। Pause recording. এরপর ইটের কথা আসে যায় ফিউচার কন্ট্রাক্ট, আগাম ভবিষ্যতে আমি কিনবো, তোমার কাছ থেকে ভবিষ্যতে আমি কিনবো, এই দামে দিয়ে কিনবো, তাহলেও কিন্তু আমি আমার উৎপাদন ব্যয়টা কমাতে পারি।
মানে আইন মানতে হয়, সেটা হচ্ছে অবশ্যই 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না। শিশুদের দিয়ে কাজ করা যাবে না। আপনি যদি 8 ঘন্টা দিয়ে বেশি কাজ করেন তো গভর্নমেন্ট ট্যাক্স দেওয়া যায়। জি আপনি ধরেন তাকে 10,000 টাকা বেতন দেন আর আপনি 15 ঘন্টা কাজ করে নেবেন, তা কিন্তু হবে না। তা এই ধরনের কিছু শ্রম আইন নীতি আছে, সেগুলো কিন্তু যথাযথভাবে মেনটেন করতে হবে। আপনারা যখন বড় এন্টারপ্রেনার হবে, আপনার আন্ডারে 100 জন 200 জন কর্মী যখন কাজ করবে, তখন আপনাদের এগুলো চিন্তা করতে হবে, শ্রম আইনগুলো বাস্তবায়ন করা লাগবে।